সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল। আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে, ডাক বাংলো। কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিয়ে গেল, কিন্তু পথে বিপত্তি। শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হলো। আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না। ঘড়িতে রাত তখন 11:10। কর্মকর্তা বললেন, মুশকিল হলো দেখছি। এক কাজ করা যাক, সামনে রাজা বাহাদুরের বাড়ি, রাতটা সেখানেই কাটানো যাক। ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল, মস্ত বড় লোহার ফটক। কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন, দারোয়ান, এই দারোয়ান! অনেকক্ষণ ডাকার পর আধবুড়ো এক দারোয়ান এসে দাঁড়ালো। কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করলো। নিচের দুটো ঘর খুলে দাও, মোটর খারাপ হয়ে গেছে, আমরা রাতটা এখানে কাটাবো। দারোয়ান বিড়বিড় করে কি বলল, তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল। একটি ঘরে আমি আর একটা কর্মকর্তার ড্রাইভার। ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোঁছ করা হয়, কোথাও একতিল ময়লা নেই। উঁচু খাট, তার উপর পরিষ্কার বিছানা, ঝালর দেওয়া দুটো বালিশ। সারা রাত বাতি জেলে ঘুমানো আমার অভ্যাস, অন্ধকারে একেবারেই ঘুম হয় না। তাই কম পাওয়ারের নীলাভ বাতিটা জেলে রাখলাম। শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ে গেল পায়ের দিকে দেওয়ালে একটা তেল রঙের ছবি, প্রায় সিংহাসনের মতো কারুকার্য করা। একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে, অঙ্গে জমকালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ, রক্তাক্ত দুটি চোখ, যেন জল জল করছে। ইনি সম্ভবত রাজা বাহাদুর, এই অট্টালিকার মালিক ছিলেন। বাইরে বৃষ্টির শব্দ, গাছের পাতায় পাতায় নূপুরের আওয়াজের মতো। এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে শব্দ কানে এলো। প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানালার পাল্লা কাঁপছে, তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাতে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে? দু হাতে চোখ রগড়ে উঠে বসলাম। না, যেদিকে দরজা শব্দটা সেদিক থেকে আসছে না। ফিরতে সারা শরীর কেঁপে উঠল। আমি ভীরু, এমন বদনাম কেউ দেবে না, কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারই বা করি কি করে? ছবির ফ্রেমটুকু রয়েছে, রাজা বাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে, এক পোশাক, এক ভঙ্গি, নিশ্চল নিথর, তবু হাতের মোষে সিংহের ছড়িটা মেঝের উপর ঠুকছেন খট খট খট। আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে, চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি। চুপচাপ বসে রইলাম। বাইরে ঝড়ের গতি আরো উদ্দাম। হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল। হাওয়ার ঝলকের সঙ্গে দীর্ঘ ক্রিস চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকলো। এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা, আধ ময়লা ধুতি হাঁটুর ওপর তোলা, মাথায় মোটা টিকি। এদেশের চাষাভূষ শ্রেণীর লোক বলেই মনে হয়। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল। কে? আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ, এখানে এত রাত্রে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি জানো, তোমার লোক তাকে ধরে এনেছে। আমার খাজনা বাকি ছিল 2 বছর ধরে, দিতে পারছি না, তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। বলো কোথায়? মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি তার কোনো পাইকে ঘরে এসে পড়ে। কিন্তু না, কেউ এলো না। এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। আমি তোমার ছেলের কথা জানি না, তুমি যেতে পারো। যাবার জন্য তো আমি আসিনি। তার মানে
আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো। না, বিদ্যুৎ নয়। ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকোনো প্রকাণ্ড একটা ভোজালি বের করলো। রাজা বাহাদুর আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন, এগি শিবপ্রসাদ আমার চাই, নইলে তোমাকে আমি প্রাণে বাঁচতে দেব না। বলো শিবপ্রসাদ কোথায়? চোরা কুঠুরিতে। বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়েই দেওয়ালে ফটোর পেছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ। বিস্মিত হয়ে দেখলাম দেওয়ালটা দুদিকে সরে কিছুটা ফাঁক হয়ে গেল। রাজা বাহাদুর সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, ওই যে চোরা কুঠুরি, ওইখানে তোমার ছেলে আছে। ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো যেন সিঁড়ি আছে। একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল। শিবপ্রসাদ! ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো, আর কোলে মরা ছেলে। শিবপ্রসাদ, শিবপ্রসাদ, বাবা মান, বাবা মান! তার কান্নার শব্দে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। মরা ছেলেকে মেঝের উপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র গর্জনে বলল, আর নয়, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি, এবার প্রতিশোধ নেব। যে ভজালিটা কোমরে গুঁজে রেখেছিল সেটা সে আবার টেনে বের করলো। আমি ভয় পেলাম এখনই আমার চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম। কি আশ্চর্য, গলা দিয়ে একটু স্বর বের হলো না। রাজা বাহাদুর চেঁচালেন, রামলোচন, বিহারীলাল! কেউ আসবে না, সবাই যাত্রা শুনতে গেছে। সেই খবর পেয়েই আমি এসেছি। ভগবানের নাম স্মরণ করো। তারপর কি হয়ে গেল আমার চারদিকে ধোঁয়ার রূপ। সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল। ঘুম যখন ভাঙলো তখন সবে ভোর হচ্ছে। কাঁচের জানালা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার ওপর পড়েছে। বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি। নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম চোরা কুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না। মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই। তাহলে সবই আমার মনের ভুল, কিংবা স্বপ্নে সবকিছু দেখেছি। দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান বসে। তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করলো। তাকে সোজাসুজি প্রশ্ন করলাম, আচ্ছা, এখানে চোরা কুঠুরিটা কোথায়? দারোয়ান চমকে উঠল। চোরা কুঠুরি? হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন। আপনাকে এসব কে বললো বাবুজি? যেই বলুক, কথাটা সত্যি কিনা তুমি বলো না। আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরা কুঠুরি ছিল। মেঝেটা ফাঁক হয়ে নেমে যাবার রাস্তাও ছিল। রাজা বাহাদুর মরে যাওয়ার পর তার ছেলে বিলাত থেকে ফিরে এসে মেঝে গেতে চোরা কুঠুরি বন্ধ করে দিয়েছিলেন। রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন? কলকাতায়। মাঝে মাঝে 10-12 দিনের জন্য এখানে আসেন। আচ্ছা, আর একটা কথা। বলুন বাবুজি। রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন? আমি কিছু জানি না বাবুজি। আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন। সে প্রজার নাম ঠাকুর প্রসাদ। চলুন, মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি। সকালে কলিকাতা ফেরার একটা ট্রেন আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু সে রাত্রে সে দৃশ্যের কথা আমি ভুলিনি, ভুলতে পারিনি। এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে, রামলোচন, বিহারীলাল! কেউ নেই, কেউ আসবেও না। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে, হাতে উদ্যত ভজালি। সে রাত্রে নিছক স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না।
অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই।